তো যেগুলো এমসিকিউ ছিল যে চলন ও গমনের সময় ব্যক্তির দেহ ভঙ্গিমার পরিবর্তন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো সেটা হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক। 2 নম্বর প্রশ্ন ছিল কোন ব্যক্তির ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? আনসার হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন ব্যক্তির জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধঃকরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? 3 নম্বর প্রশ্ন, সেটার আনসার কি ছিল? সুষুম্না শীর্ষক দ্বারা নিয়ন্ত্রিত হয়। 4 নম্বর, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? তো উত্তল লেন্সের জন্য হবে হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি। কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছে জিনিস ভালোভাবে দেখতে পান না, এটা কি? এটা হাইপারমেট্রোপিয়া। এই রোগটাকে কি বলে? হাইপারমেট্রোপিয়া। এরকম সমস্যায় কি প্রতিকার হতে পারে তা অনুমান করে লেখো। এরকম সমস্যায় কি হবে? তার উত্তল লেন্সযুক্ত চশমার প্রয়োজন হবে। এরপরে বলছে সেম প্রশ্ন, হাইপারোপিয়ার প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা উল্লেখ করো। তো উত্তল লেন্স দরকার হাইপারোপিয়া যদি হয়। কেউ যদি কাছের জিনিস দেখতে না পায়, দূরের জিনিস ঠিকমতো দেখতে পায়, তাহলে তাকে আমরা উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে দিব। 5 নম্বর, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? তাহলে কোন দৃষ্টি ত্রুটির জন্য আমরা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করব? সেটা হচ্ছে মায়োপিয়া, যাকে বাংলায় বলা হবে নিকট দৃষ্টি। অনুরূপ প্রশ্ন বলেছে যে মায়োপিয়া বা নিকট বৌদ্ধ দৃষ্টির ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার ত্রুটি দূর করে? তাহলে কোন লেন্স ব্যবহার করতে হবে? সেখানে ব্যবহার করতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে অনুরূপ প্রশ্নে মায়োপিয়া বা নিকট বৌদ্ধ দৃষ্টির ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারের ত্রুটি দূর করা হয়? তাহলে মায়োপিয়ার জন্য আমরা ব্যবহার করব অবতল লেন্স বা নিকট দৃষ্টির জন্য। 6 নম্বর, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ থাকবে অ্যাক্সনে। একটা উত্তর আমরা সরাসরি লিখতে পারি যে সোয়ান কোষ অ্যাক্সনে থাকে। আরও যদি ভালো করে উত্তরটা ডিফাইন করতে চাই, তাহলে সোয়ান কোষ অ্যাক্সনের মেডুলারি আবরণ ও বা মাইলিন শিট ও নিউরিলেমার মাঝখানে থাকে। অথবা প্রশ্ন করা হয়েছে সেম, স্নায়ুকোষের অ্যাক্সনের মেডুলারি শিট এবং নিউরিলেমার মাঝখানে ডিম্বাকার সোয়ান কোষ দেখা যায়। তো এটা হবে সোয়ান কোষ। 7 নম্বর, কোনো ব্যক্তি বাক শক্তি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাক শক্তি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেরিব্রাল কর্টেক্সের যদি আরো ভালো করে বলতে হয়, তাহলে সেরিব্রাল কর্টেক্সের ফ্রন্টাল লোব দ্বারা। লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো। লঘু মস্তিষ্কের অংশগুলো, লঘু মস্তিষ্কের দুটো অংশ আছে, সেগুলো যুক্ত থাকবে ভার্নিজ নামক স্নায়ুযোজক দ্বারা। আবার তাহলে অ্যান্সার হবে ভার্নিজ। গুরু মস্তিষ্কের গোলার্ধগুলি সেরিব্রাল হেমিস্ফিয়ারগুলো যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কি? তাহলে যদি বলা হয় গুরু মস্তিষ্কের, তাহলে গুরু মস্তিষ্কের স্নায়ুযোজকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম, আর লঘু মস্তিষ্কের জন্য ভার্নিজ। দুটো স্নায়ুযোজকের নাম আমাদেরকে মনে রাখতে হবে। অনুরূপ প্রশ্নে লেখা আছে কর্পাস ক্যালোসাম কি? তাহলে অ্যান্সার কি বললাম? যে গুরু মস্তিষ্কের গোলার্ধগুলির স্নায়ুযোজক এর নাম কি, বা স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কি? তো গুরু মস্তিষ্কের গোলার্ধগুলোকে যুক্ত করছে কর্পাস ক্যালোসাম। সেই প্রশ্নটাকে উল্টো করে জিজ্ঞাসা করা হয়েছে যে কর্পাস ক্যালোসাম কি? তো কি বলবো? কর্পাস ক্যালোসাম হলো গুরু মস্তিষ্কের গোলার্ধগুলির স্নায়ুযোজক।
10 নম্বর বলছে মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ লেখো। লেন্স কি করে? আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর প্রতিবিম্ব সৃষ্টি করতে সাহায্য করে। 11 নম্বর মাইলিনের আবরণীর একটা কাজ লেখো। মাইলিন আবরণীর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাইলিন আবরণী রেনবিয়ার পর্ব গঠন করার মাধ্যমে মাইলিন আবরণী কি করে? রেনবিয়ার পর্ব গঠন করে স্নায়ু স্পন্দন প্রবাহকে দ্রুততর করে, মানে স্নায়ু স্পন্দনটা যেন নিউরন দিয়ে দ্রুত পরিবাহিত হতে পারে। তাহলে অ্যান্সার হবে রেনবিয়ার পর্ব গঠন করে উদ্দীপনা দ্রুত পরিবহন করা, এটা হচ্ছে মায়োলিন আবরণীর কাজ। এবার বলছে সিএসএফ এর অবস্থান বিবৃত করো। সিএসএফ এর অবস্থান কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে সিএসএফ এর অবস্থান। এরপরে বলেছে সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় গহ্বরের অবস্থিত তরলকে কি বলে? আনসার হবে সেম সিএসএফ। 13 নম্বর প্রশ্ন, মেনিনজেসের অবস্থান বিবৃত করো। মেনিনজেস কোথায় থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ, মস্তিষ্কের আবরণ আর সুষুম্না কাণ্ডের আবরণ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ। তো বলছে এবার সেম প্রশ্ন, মেনিনজেসের অবস্থান, মেনিনজেস কোথায় অবস্থান করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে আবরণ হিসেবে অবস্থান করে। সেম প্রশ্ন জিজ্ঞাসা করছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে ড্যাশ নামক আবরণ থাকে। কোন আবরণ? মেনিনজেস। কোন রাসায়নিক পদার্থ, 14 নম্বর, কোন রাসায়নিক পদার্থ স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করে। একটা নিউরন থেকে পরের নিউরনে কোন রাসায়নিক পদার্থটা স্নায়ু স্পন্দনকে পরিবহন করে? সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অথবা প্রশ্নে লেখা আছে স্নায়ু সন্নিধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থটির নাম কি? 14 নম্বর প্রশ্নের সেই অথবা প্রশ্নের উত্তর কি হবে? নিঃসৃত পদার্থ সেই অ্যাসিটাইল কোলিন। 15 নম্বর প্রশ্ন, শিশুর হাঁটতে শেখা বা কথা বলতে শেখা কোন ধরনের প্রতিবর্তক ক্রিয়া? এটা হাঁটতে শেখা মানে শিখতে হচ্ছে, অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ হচ্ছে আলোর প্রতিসরণ ঘটানো, প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করবে। অবশ্যই প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে। 16 নম্বর অ্যান্সার হয়ে গেল। 17 নম্বর, একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো। নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন। দুটি মিশ্র স্নায়ুর নাম ভেগাস স্নায়ু আর ফেসিয়াল স্নায়ু। সঙ্গে স্নায়ুগুলোর নাম্বারগুলো মনে রাখবে। ভেগাস স্নায়ু 10ম আর ফেসিয়াল স্নায়ু হচ্ছে 7ম। আনসারগুলো তো বলে দেওয়া হয়েছে আগেই, এখন শুধু পড়ে শোনানো হচ্ছে। তাহলে 943 পাতা থেকে আমরা এখন যাব 944 পাতায়। 19 নম্বর প্রশ্নটা, প্রথম প্রশ্ন কি বলছে? 19 নম্বর প্রশ্ন, একটি সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ। অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ কি হবে? অপটিক স্নায়ু হবে। চোখের, আমরা যেটা সহজে মনে রাখতে পারবো যে চোখের সিগন্যালগুলোকে মস্তিষ্কে পৌঁছে নিয়ে যাচ্ছে কে? অপটিক স্নায়ু, দ্বিতীয় স্নায়ু, আমাদের দ্বিতীয় কর্টি স্নায়ু। চোখের উপযোজন সঙ্গে লেন্সের সম্পর্ক কি? লেন্সের সম্পর্ক কি চোখের উপযোজনের সঙ্গে? তাহলে অ্যান্সার হবে লেন্সের বক্রতা বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে চোখের উপযোজন সম্পন্ন হয়। লেন্সের বক্রতা বৃদ্ধি হ্রাসের মাধ্যমে চোখের উপযোজনটা সম্পন্ন হবে। এটাই হচ্ছে উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক। মানে লেন্স বক্রতা বাড়ালে কমালেই উপযোজনটা হবে। 21 নম্বর, হাইপারোপিয়ার সমস্যা উল্লেখ করো। হাইপারোপিয়া মানে কাছের দৃষ্টি ওর নষ্ট হয়ে যাবে, দূরের দৃষ্টি ঠিক থাকবে। হাইপারোপিয়ার অন্য নাম কি? হাইপারমেট্রোপিয়া বা
দূরদৃষ্টি, এই দুটো হচ্ছে হাইপারোপিয়ার আরেক নাম। যদি বলে হাইপারমেট্রোপিয়ার সমস্যা তাহলে সেম, দূরের দৃষ্টি ভালো থাকবে, কাছের দৃষ্টি ব্যাহত হবে, মানে কাছের জিনিস দেখতে পাবে না, দূরের জিনিস দেখতে পাবে। কর্নিয়ার কাজ, 22 নম্বর প্রশ্ন, অচ্ছেদাপটল বা কর্নিয়ার কাজ। কর্নিয়ার কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 23 নাম্বার, সিএসএফ এর পুরো নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, আর সেরিব্রো CEREBRO সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, বা বাংলায় লিখতে পারো এটা সেরিব্রো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ছোট ছোট বাচ্চা। 24 নম্বর বলছে প্রেস বায়োপিয়া কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া মানে কি? এই যে উপযোজন হচ্ছিল, আমরা কাছের বস্তু দেখার জন্য লেন্সটাকে অ্যাডজাস্ট করছি, আবার দূরের বস্তু দেখার জন্য লেন্সটাকে অ্যাডজাস্ট করতে পারছি। তো প্রেস বায়োপিয়া কি হবে? এই ক্ষমতাটা হারিয়ে যাবে, লেন্সটাকে আমরা প্রেজের মতো অ্যাডজাস্ট করতে পারবো না, তার মানে তার স্থিতিস্থাপক ধর্মটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রেস বায়োপিয়ায় বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার কি হবে? কোন ধরনের লেন্স ব্যবহার করব? বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স। 25 নম্বর, দশম করোটীয় স্নায়ুর নাম কি? ভেগাস স্নায়ু, যেটা একটা মিশ্র স্নায়ুর উদাহরণ। 26 নম্বর, লেন্সের অবস্থান ও আকৃতি লেখো। লেন্সের অবস্থান, লেন্সের অবস্থান কর্নিয়ার পিছনে, আইরিসের পিছনে, ঠিক আছে, আইরিসের পিছনে লেন্সের অবস্থান। আর কাজ কি? আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি করা, এটা হচ্ছে লেন্সের কাজ। আচ্ছা, এখানে অবস্থান আর আকৃতি জিজ্ঞাসা করছো। লেন্সের অবস্থান তাহলে আইরিসের পিছনে, আর আকৃতি উভ উত্তল, মানে দুই দিকে উত্তল, উভ উত্তল। এই যে এই পাশে উত্তল আর ওই পাশে উত্তল, এই পাশে উত্তল, এই পাশে উত্তল, উভ উত্তল লেন্স। ফিজিক্সে এই লেন্সগুলো পাবে তোমরা, ফিজিক্স বলতে ফিজিক্যাল সায়েন্স। 27 নম্বর, দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর নাম উদাহরণ লেখো। দ্বিনেত্র দৃষ্টি কাকে বলছে? যখন দুটো চোখ দিয়ে একটাই জিনিস দেখবে সেটাকে বলছে দ্বিনেত্র দৃষ্টি। যেমন আমরা মানুষ দুটো চোখ দিয়ে একটা জিনিসের উপরই ফোকাস করতে পারি, তাই না? ক্যামেরাম্যান ফোকাস করে। তো তাহলে সেটা হবে মানুষ আর বানর, এটা দুটো, মানুষ বানর, আরও কিছু উদাহরণ আছে বইয়ের মধ্যে, মেনলি দুটো বলছে। 28 নম্বর বলছে দুটি অভ্যাসগত শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ লেখো। অভ্যাসগত মানে তোমাকে অর্জন করতে হবে শর্তাধীন। তো একটা শর্তাধীন লালাক্ষরণ, ঠিক আছে, আর হাঁটতে হাঁটতে শেখা, এটা অভ্যাসগত। এবার সহজাত মানে যেটা জন্ম থেকেই পাবো, শর্ত নিরপেক্ষ, হাঁচি আর কাশি জন্ম থেকেই পাবো, সহজাত, ঠিক আছে। 30 নম্বর বলছে অন্ধবিন্দুর অবস্থান লেখো। অন্ধবিন্দুর অবস্থান, অন্ধবিন্দু কোথায় অবস্থান করে? চোখের রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগ স্থলে, যেখানে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। ছবিটা যদি দেখো তোমরা এরকম, এটা মনে করো রেটিনা, তো এখান থেকে বেরিয়ে গেছে অপটিক স্নায়ু, ঠিক আছে, এটা চোখের রেটিনা, এখান থেকে অপটিক স্নায়ু বেরিয়ে গেছে। এইটুকু জায়গায় যেখান থেকে অপটিক স্নায়ুটা বেরিয়েছে, তার মানে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগ স্থল, এটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু
বা ব্লাইন্ড স্পট, কারণ এখানে কোনো আলোক সুবিধি কোষ তৈরি হয় থাকে না, এখানে কোনো ছবি তৈরি হয় না, ছবি বাকি জায়গায় তৈরি হয়, এই জন্য বলা আছে অন্ধবিন্দু। পীতবিন্দুর অবস্থান, পীতবিন্দু অবস্থান চোখের রেটিনায়, অন্ধবিন্দু আছে তার একটু উপরে, এখানে হচ্ছে পীতবিন্দু, পীতবিন্দু ঠিক আছে। তাহলে পীতবিন্দুর অবস্থান চোখের রেটিনায়, অন্ধবিন্দুর অবস্থান 30 নম্বর কোশ্চেন, অন্ধবিন্দুর অবস্থান রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে। আচ্ছা 31 নম্বর চোখের রেটিনা, এবার আমরা এখানকার আনসার করতে হবে। 32 নম্বর প্রশ্ন, আচ্ছা সি এর 32 নম্বর প্রশ্ন, চোখের সাসপেন্সরি লিগামেন্টের কাজ কি? সাসপেন্সরি লিগামেন্ট লেন্সটাকে ধরে রাখে, ঠিক আছে, লেন্সকে ধরে রাখে। এবার লেন্সের বক্রতা বৃদ্ধি বা হ্রাস সেটা কিন্তু কে করবে? সিলিয়ারি পেশি, লেখা আছে বইয়ের মধ্যে উপযোজন পার্টটাতে। তো লেন্সকে ধরে রাখা সাসপেন্সরি লিগামেন্টের কাজ। 33 নম্বর প্রশ্ন কি বলছে? অশ্রুগ্রন্থির অবস্থান লেখো। অশ্রুগ্রন্থির অবস্থান বইয়ের মধ্যে লেখা আছে অক্ষিগোলকের উপরে প্রান্ত দেশে ঊর্ধ্ব পল্লবের নিচে, মানে উপরের দিকে, ঠিক আছে, অক্ষিপল্লবের উপরের দিকে প্রান্ত দেশে। 34 নম্বর, মস্তিষ্কের কোন অংশ দর্শন ও শ্রবণ অনুভূতি নিয়ন্ত্রণ করে? তাহলে দর্শন ও শ্রবণ, দেখো ডিফাইন সেরকম নেই, পুরো মস্তিষ্কের বিভিন্ন পার্ট মিলে এই কাজগুলো করে, কিন্তু এখানে আমাদের যেটা জিজ্ঞাসা করার বিষয় যে মেনলি কোন পার্টটা ইনভলভ। দেখো মস্তিষ্কের শুধু যে এটাই এই কাজটা করবে এটা না, আরো পার্ট ইনভলভ থাকবে, কিন্তু মেনলি এরা কাজটা করবে। তাহলে আনসার হচ্ছে মস্তিষ্কের কোন অংশ দর্শন ও শ্রবণ অনুভূতি নিয়ন্ত্রণ করে? আনসার হবে মধ্য মস্তিষ্ক, 34 নম্বর, ঠিক আছে। 35 নম্বর, সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত? সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত? পন্স ও সুষুম্না কাণ্ডের মাঝখানে, 36 নম্বর। ফোরামেন ম্যাগনাম বা মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে? তো কি বলছে? মাথার খুলির নিচের দিকে অবস্থিত একটা বড় ছিদ্র, যেটির মাধ্যমে মস্তিষ্কের সাথে সুষুম্না কাণ্ড যুক্ত থাকে। তার মানে এই যে আমাদের মাথার খুলিটা আছে, ঠিক আছে, মাথার খুলি এখানে, মাথার খুলিটার এই মাঝখানটায়, ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে, ভেতর এই জায়গায় ওখানে একটা ছিদ্র আছে। মাথার খুলিটা, এটা যে মাথার খুলি হয়, তো নিচের দিকে এখানে একটা ছিদ্র আছে, ফুটো আছে, আর এটা দিয়ে সুষুম্না কাণ্ডটা বেরিয়ে গেছে, আর এখানে আছে আমাদের মস্তিষ্ক। খুব সংক্ষেপে বোঝানো হলো জিনিসটা। তাহলে এটা হচ্ছে এই যে ছিদ্রটা আছে, এটা কি বলা আছে? ফোরামেন ম্যাগনাম, এটি দিয়ে সুষুম্না কাণ্ডটা বেরিয়েছে। তাহলে মস্তিষ্কের সঙ্গে সুষুম্না কাণ্ডটা যুক্ত থাকে এই ছিদ্রের মাধ্যমে, এই ছিদ্র দিয়ে ভিতরে যায়, ঠিক আছে। 37 নম্বর হলো, 37 নম্বর কোন? 37 নম্বর কি বলছে? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে নিউরন, নিউরন বা স্নায়ুকোষ, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত কাকে বলা হচ্ছে? নিউরন বা স্নায়ুকোষকে। কিন্তু একটা জিনিস, এটা তো অ্যান্সার লিখলে, কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, স্নায়ুতন্ত্রে কিন্তু দু ধরনের কোষ দিয়ে তৈরি, একটা হচ্ছে নিউরন আর একটা নিউরোগ্লিয়া। কিন্তু যদি গঠনগত কার্যগত এককের কথা বলে তাহলে আমাদেরকে বলতে হবে নিউরনের কথা। 38 নম্বর, নিউরনের প্রধান দুটো অংশের নাম কি? একটা নিউরনের প্রধান দুটো অংশ কি থাকে? একটা নিউরনের প্রধান দুটো অংশ কি আছে? মনে করো এটা একটা নিউরন যদি হয়, এর প্রধান দুটো অংশ, তাহলে নিউরনের প্রধান একটা অংশ হচ্ছে কোষদেহ, আর একটা অংশ এগুলোকে বলা হয় প্রবর্ধক, ঠিক আছে। তাহলে প্রধান দুটো অংশ হচ্ছে কোষদেহ ও প্রবর্ধক। 39 নম্বর, স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম লেখো। মানে এই যে ছোট ছোট প্রবর্ধক গুলো আছে, এদের নাম জিজ্ঞাসা করেছে, তো এটার আনসার হবে ডেনড্রন। এগুলোকে কি বলে? এই ছোট ছোট প্রবর্ধক গুলোকে বলা হয় ডেনড্রন। 40 নম্বর, গ্যাংলিয়ন
কিভাবে গঠিত হয়? গ্যাংলিয়ন কিভাবে গঠিত হয়? একটা আবরণ দ্বারা বেষ্টিত হয়ে স্নায়ুকোষের কোষদেহগুলো যে ফোলা একটা গ্রন্থি সৃষ্টি করে, তাহলে কি হচ্ছে স্নায়ুকোষের কোষদেহগুলো, এই যে কোষদেহগুলো আছে যোগ কলার আবরণ বেষ্টিত হয়ে, এই যোগ কলার বিশেষ আবরণ দ্বারা বেষ্টিত থেকে ঈষৎ স্ফীত গ্রন্থি সৃষ্টি করে। ঠিক আছে, এভাবেই গ্যাংলিয়নটা তৈরি হয়। গ্যাংলিয়ন কি দিয়ে তৈরি? যদি সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে বলবো স্নায়ু কোষের কোষ দেহ দিয়ে গঠিত। 41 নম্বর কি বলছে? যে স্নায়ু কোষের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুকোষ থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে। তাহলে যদি আমি দুটো নিউরনকে যুক্ত করি, তাহলে দেখো এখানে বলছে স্নায়ুকোষের থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করে পূর্ববর্তী, মানে দুটো জয়েন্ট আছে কিনা, তো তার আগের মানে এই স্নায়ুকোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোথায় পাঠাবে? কোষ দেহে, মানে এই জায়গায় পাঠাবে। তো এটা কে করছে? এটা করছে এই ডেনড্রনগুলো। এই নিউরন থেকে সিগন্যালটা নিয়ে এই ডেনড্রনগুলো সিগন্যালটাকে কোষ দেহে পাঠিয়ে দিবে। তাহলে উত্তর হবে আমাদের ডেনড্রন। বা অথবা প্রশ্ন যেটা আছে 41 নম্বরে, নিউরনের সংজ্ঞাবহ প্রবর্ধকের নাম কি? ডেনড্রন। সংজ্ঞাবহ প্রবর্ধক ডেনড্রন, আর যদি বলে আজ্ঞাবহ প্রবর্ধকের নাম কি, তাহলে অ্যাক্সন। 42 নাম্বার, স্নায়ু কোষের কোন অংশ কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ু কোষে পৌঁছায়? এই যে দেখো কোষ দেহ থেকে উদ্দীপনাটা পৌঁছায় দিবে পরের নিউরনটাতে। এটা একটা নিউরন, এটা একটা নিউরন। এই কোষ দেহ থেকে উদ্দীপনাটা পৌঁছায় দিবে পরের নিউরনে, এটা হচ্ছে অ্যাকশনের কাজ। এই অ্যাকশনটা কোষ দেহ থেকে উদ্দীপনা নিয়ে পরের নিউরনটাতে দিয়ে দিবে, বাস পরবর্তী নিউরনে নিয়ে দিবে। বা নিউরনের, অথবা প্রশ্ন আছে যে নিউরনের চেষ্টীয় প্রবর্ধক কোনটা, তাহলে আমাদের অ্যান্সার হবে অ্যাকশন। 43 নাম্বার, 43 নাম্বার কি বলছে? একটি সরল প্রতিবৃত্ত ক্রিয়ার উদাহরণ দাও। হাঁচি, কাশি। 44 নাম্বার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান কোন কোন অংশ নিয়ে গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান দুটো অংশ আছে, একটা মস্তিষ্ক আর একটা সুষুম্নাকাণ্ড। উত্তর কি হবে? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। 45 মানব চক্ষুতে তারারন্ধ্রের কাজ কি? তারারন্ধ্রের কাজ, ঠিক আছে, তারারন্ধ্র চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। তারারন্ধ্রটার ব্যাস ছোট বড় হয়ে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে তারারন্ধ্রের কাজ কি বলবো? চোখে আলো প্রবেশটাকে নিয়ন্ত্রণ করা। চোখের মধ্যে কতটা আলো যাবে সেটা ঠিক করবে তারারন্ধ্রটা। স্ক্লেরা কোন অঙ্গে পাওয়া যায়? চোখে পাওয়া যায়। কোন তন্ত্রে প্রাণীদের বিভিন্ন অঙ্গের কার্যের সমন্বয় সাধন করছে? আচ্ছা, 46 আর 47, কর্নিয়া কোথায় পাওয়া যায়? স্ক্লেরা কোথায় পাওয়া যায়? ছোট ছোট বাচ্চার মতো প্রশ্ন, এগুলো চোখে পাওয়া যায়। কোন তন্ত্র প্রাণীদেহে বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে? তো আনসার হবে আমাদের স্নায়ুতন্ত্র। তবে মনে রাখার বিষয়, আনসার তো আমি স্নায়ুতন্ত্র লিখে দিলাম, কিন্তু যদি ভালো করে আনসার দিতে চাও তাহলে আমাদের দেহের বা প্রাণীদের কাজগুলোকে নিয়ন্ত্রণের জন্য স্নায়ুতন্ত্রের সঙ্গে অন্তঃক্ষরাতন্ত্র কাজ করে। তো তুমি এটাও লিখতে পারো, স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরাতন্ত্র, যাকে ইংরেজিতে বলা হবে এন্ডোক্রাইন সিস্টেম। হরমোন ও মস্তিষ্ক, হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক, আর স্নায়ুতন্ত্রকে বলা হয় ভৌত সমন্বয়ক। দুটো মিলে আমাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করবে।
অন্ধবিন্দুতে প্রতিচ্ছবি গঠিত হয় না কেন? কারণ কোনো আলোক সুবেদী কোষ এখানে থাকে না। ঠিক আছে। 50 নম্বর, সিলিয়ারি পেশির কাজ কি? সংকোচন ও প্রসারণের দ্বারা উপযোজনে সাহায্য করবে। মেনিনজেসের স্তরগুলো কি? মেনিনজেসের সব থেকে ভেতরের স্তর হচ্ছে পিয়া ম্যাটার, তারপরে মাঝেরটা অ্যারাকনয়েড ম্যাটার, সব থেকে বাইরে হচ্ছে ডুরা ম্যাটার। মানে এই মস্তিষ্ক। ঠিক আছে। এটা যদি মস্তিষ্ক হয়, মস্তিষ্কের সব থেকে ভেতরের আবরণটা পিয়া ম্যাটার, তারপরে আবরণটাকে বলবো আমরা ডুরা ম্যাটার, সরি অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে আবরণটাকে বলবো ডুরা ম্যাটার। আর এই তিনটা আবরণকে একসঙ্গে বলবো মেনিনজেস। এরা মস্তিষ্কটাকে আবৃত করে রাখছে। ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে পিয়া ম্যাটার, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার, সব থেকে বাইরে যেটা আছে ডুরা ম্যাটার। আর এই তিনটা পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার, এই তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে মেনিনজেস। 52 নাম্বার, 52 নাম্বার, নিউরো ট্রান্সমিটারের কাজ কি? এর আগের একটা প্রশ্নের সঙ্গে এটা রিলেটেড আছে। এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন প্রেরণ করা, এটা হচ্ছে এক নিউরন থেকে স্নায়ু স্পন্দন অপর নিউরনে প্রেরণ করা, মানে তার পরের নিউরনে প্রেরণ করা, এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের কাজ। আর উদাহরণটা আমরা কি পড়েছি? অ্যাসিটাইল কোলিন। 53 নাম্বার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরের নাম কি? সেটা ভালো করে যদি আমি বলতে চাই তাহলে বলবো ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ বলা হয় বা নিলয় বলা হয়, কিন্তু আমরা ভেন্ট্রিকল শব্দটা প্রেফার করব। ভেন্ট্রিকল। 54 নাম্বার, মস্তিষ্কের কোন অংশটিকে সেতু মস্তিষ্ক বা মস্তিষ্কের যোজক নামে পরিচিত? মস্তিষ্কের কোন অংশটা হবে? পন্স। পন্স, পন্স হোয়াইট বিউটি। মস্তিষ্কের পন্সটা হবে মস্তিষ্কের যোজক বা সেতু মস্তিষ্ক বলা হয়। 55 নাম্বার, ফাইলাম টার্মিনালি কাকে বলে? সুষুম্নাকাণ্ডের একেবারে নিচের দিকে সরু চুলের মতো অংশকে ফাইলাম টার্মিনালি বলে। 56, এটার নাম কি? কোনাস মেডুলারিস। 57, ফোবিয়া সেন্ট্রালিস কাকে বলে? ফোবিয়া সেন্ট্রালিস বাংলায় যাকে বলা হয় পিতবিন্দু। সেই পিতবিন্দু কাকে বলছে? পিতবিন্দু কি লেখা আছে? রেটিনায় যেখানে কোন কোষের সংখ্যা বেশি থাকে ও ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেই জায়গাটাকে বলবো ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। পিতবিন্দু। তাহলে যদি বলা হয় পিতবিন্দু কি, তাহলেও এটা উত্তর হবে, আর যদি বলে ফোবিয়া সেন্ট্রালিস কি, তাহলেও এটা উত্তর হবে। 58 নাম্বার, কোষদেহ অ্যাকশনের সংযোগস্থলকে কি বলে? দেখো, কোষদেহ অ্যাকশনের সংযোগস্থল মানে দুটা নিউরনের সংযোগস্থল। তো দুটা নিউরন সংযোগস্থলকে বলা হবে সাইন্যাপস। কিন্তু এখানে যেহেতু বলছে কোষদেহ আর অ্যাকশন, এই জন্য আমি স্পেশাল করে বলবো এক্সোসোম্যাটিক সাইন্যাপস। 59 নাম্বার, একটি প্রতিরোধী নিউরোট্রান্সমিটারের নাম গাবা, যার ফুল ফর্ম গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। এবার যদি ডান বাম ম্যাচ করো, তাহলে 1 এর সঙ্গে ঝ, 2 এর সঙ্গে ঘ, 3 এর সঙ্গে চ, 4 এর সঙ্গে বর্গের চ, 5 এর সঙ্গে ক, 6 এর সঙ্গে ছ, 7 এর সঙ্গে ট, 8 এর সঙ্গে খ, 9 এর সঙ্গে গ, 10 এর সঙ্গে ছ। এই 6 আর 10 এটার অপশন একটাই ম্যাচ পাওয়া যাচ্ছে, 8 ম্যাচ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে। এবার 20 আচ্ছা, এগুলো কি বর্ণনা করা দরকার আছে? 1 এর ঝ, দ্বিনেত্র দৃষ্টি কার মধ্যে কি দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখা যায়? মেনিনজেস। মেনিনজেসটা কি? মস্তিষ্কের আর সুষুম্নাকাণ্ডের আবরণ, যেটা আঘাত থেকে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে রক্ষা করবে।
সোয়ান কোষ কোথায় থাকে? 4 নাম্বার অ্যাক্সন নিউরোলেমা ও মায়োলিন আবরণীর মাঝখানে, একটু আগে বললাম। 4 নাম্বার সিএসএফ। সিএসএফ কি? মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। 4 বর্গের জ। 5 নাম্বার অন্ধবিন্দু। 5 ক। অন্ধবিন্দু কি? রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। 6 প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া কি হবে? বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে। 6 নাম্বার। 7 নাম্বার রেনবিয়ার পর্ব কোথায় দেখা যাবে? রেনবিয়ার পর্ব দেখা যায় অ্যাক্সনে। 8 নাম্বার ডেনড্রন। ডেনড্রনে নিজাল দানা থাকে। 9 নাম্বার অ্যাসিটাইল কোলিন। 9 গ অ্যাসিটাইল কোলিন একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। 10 আবার 6। আচ্ছা, অ্যাকুয়াস হিউমার ও অথবা ভিট্রিয়াস হিউমার, এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে। 11 নাম্বারটা হবে। 11 এবার বিসদৃশ, মানে 4টা শব্দ দেওয়া আছে, এখান থেকে যেটা আলাদা হবে সেটা তোমাকে বাছাই করে লিখতে হবে। তাহলে 1 নাম্বার কি বলবো? 1 নাম্বার অ্যান্সার হবে ভেগাস স্নায়ু, কারণ অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এই তিনটাই হচ্ছে আমাদের অন্তর্বাহী স্নায়ু, আর ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। পন্স বাদে বাকি তিনটাই হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। পন্স বাদে বাকি তিনটাই হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ, আর পন্স শুধুমাত্র পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এই জন্য আমাদের এখানে অ্যান্সার হবে 2 নম্বরে অ্যান্সার হবে পন্স। ই এর 2 নাম্বার। ই এর 3 নাম্বার, এখানে গ্লসোফারেঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল এই তিনটা হচ্ছে স্নায়ু, আর অক্সিটোসিন ওখানে আলাদা। অক্সিটোসিন হচ্ছে হরমোন, এই জন্য অক্সিটোসিন অ্যান্সার হবে। হাঁচি, কাশি, চোখে পলক পড়া, সাইকেল চালানো। হাঁচি, কাশি, চোখে পলক পড়া এগুলো হচ্ছে সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, আর সাইকেল চালানো এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এখানে ডিফারেন্স। স্ক্লেরা, কোরয়েড, রেটিনা এই তিনটা জিনিস হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে চোখের আবরণগুলো, আর লেন্স এই তিনটার থেকে আলাদা। লেন্স এই তিনটার থেকে আলাদা। লেন্স চোখের কোনো আবরণী লেয়ারের মধ্যে পড়ছে না। হাইপোথ্যালামাস, পন্স, মেডুলা অবলঙ্গটা, সেরিবেলাম। তো বাকি তিনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া আর ক্যাটারেক্ট। এখানে যদি রিলেশনটা বের করো তো তাহলে আমি বলবো তিনটাই লেন্স দিয়ে সমাধান হবে, কিন্তু ক্যাটারেক্টে চোখে ছানি পড়ায় তোমাকে অপারেশন করতে হবে। 8 নম্বর মায়োলিন শীথ, রেনবিয়ার পর্ব, সোয়ান কোষ, নিজের দানা। মায়োলিন শীথ অ্যাকশনে থাকবে, রেনবিয়ার পর্ব অ্যাকশনে থাকবে, সোয়ান কোষ অ্যাকশনে থাকবে, কিন্তু নিজের দানা অ্যাকশনে থাকে না। নিজের দানা কোষ দিয়ে থাকবে, ডেনড্রনে থাকবে। এবার শেষ, এবার শব্দ জোড়, একটা জোড় দেখে আরেকটা মেলাতে হবে। গুরু মস্তিষ্কের স্নায়ুযোজক কর্পাস ক্যালোসাম, তাহলে এবার এফ এর 1 নাম্বার। তাহলে লঘু মস্তিষ্কের স্নায়ুযোজক কি? একটু আগে আমরা পড়েছি ভার্মিজ। রড কোষে রোডোপসিন থাকে, কোন কোষে সায়ানোপসিন থাকে বা আয়োডোপসিন, যে কোনো একটা নাম লিখতে পারো, সায়ানোপসিন বা আয়োডোপসিন যে কোনো একটা নাম। হাইপারমেট্রোপিয়ায় উত্তর লেন্স ব্যবহার করব, প্রেস বায়োপিয়ায় বাইফোকাল লেন্স ব্যবহার করব, আর মায়োপিয়ায় অবতল লেন্স ব্যবহার করব। মানুষের দ্বিনেত্র দৃষ্টি, দুটো চোখ দিয়ে একটা জিনিস দেখবে। গরুর একনেত্র দৃষ্টি, একটা চোখ দিয়ে একটা জিনিসকেই দেখবে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস, আর লালাক্ষরণ করবে পন্স ও মেডুলা অবলঙ্গটা, যাকে বাংলায় বলা হচ্ছে সুষুম্না শীর্ষক। কিন্তু যদি মেইনলি বলা হয় তাহলে দুটোকে মেনশন করে বলাই ভালো, কারণ এটা আমি ক্লাস 11-এর বই থেকে বের করেছি। ঠিক আছে, দুটোই দেওয়া আছে।
দুটোর মধ্যে মানে পন্সের কাজে আমরা দেখতে পাবো লালাক্ষরণ, আর মেডুলা অবলঙ্গটাও লালাক্ষরণে ভূমিকা পালন করে, লালাক্ষরণে ভূমিকা পালন করে। এরপরে কি বলছে যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে কি বলছে যে নার্ভের বহি আবরণ, মানে নার্ভের সব থেকে যেটা বাইরের আবরণ আছে তার নাম এপিনিউরিয়াম, আর সব থেকে ভেতরেরটা এন্ডোনিউরিয়াম। এই এপিটা বাইরের বা সব থেকে উপরের বোঝায় এপিথেলিয়াম কোষ, আর এন্ডোটা সবসময় ভেতরের দিকেই বোঝায়, তো এন্ডোনিউরিয়াম। এবার আমাদের জোড়াগুলো তো মেলানো হয়ে গেল জি নাম্বারে। এখানে কি বলছে, এখানে 4টা শব্দ দেওয়া হয়েছে, 3টা শব্দ একটার জিনিসেরই অংশ। যেমন মেনিনজেস, মেনিনজেসের 3টা স্তর আছে, কি কি? পায়া ম্যাটার লেখা আছে এখানে, পায়া ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, কিন্তু অ্যাকচুয়ালি কি পায়া ম্যাটার, বইয়ে আবার পিয়া ম্যাটার লেখা আছে, তো পিয়া ম্যাটারই হবে, পিয়া ম্যাটারই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই 3টা মেনিনজেসের অংশ। এবার মাইলিন শিট, অ্যাকসন, সোয়ান কোষ, নিউরিলেমা। দেখো নিউরিলেমা কোথায় দেখা যায়? অ্যাকসনে। সোয়ান কোষ কোথায় দেখা যায়? অ্যাকসনে। মাইলিন শিট কোথায় থাকে? অ্যাকসনে। তাহলে এই 3টা জিনিস অ্যাকসনের অংশ, উত্তর কি হবে? অ্যাকসন। তার আগেরটার উত্তর হবে মেনিনজেস। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার উত্তর অগ্র মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের অংশ, থ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ। আনসার হবে অগ্র মস্তিষ্ক। হাঁচি, কাশি, খাদ্য গলাধকরণ এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে, এই অবধি। তাহলে 945 অবধি আমাদের সলভ হয়ে গেল।